আমেরিকা পৃথিবীতে কেন এত বেশি প্রভাবশালী? পৃথিবীর ম্যাক্সিমাম দেশ এবং সেই দেশের প্রভাবশালী সব নেতা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আমেরিকার কথা মতো চলতে বাধ্য হয়। যদি না চলে তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যায়। আমরা ভেনেজুয়েলায়, ইরাকে, লিবিয়াতে, মিশরে, এই সকল দেশে কিন্তু এই বিষয়গুলো দেখেছি যে আমেরিকার কথা মতো তারা না চললে আসলে কি হয়। আমেরিকার প্রভাব শুধু সামরিক শক্তি বা অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি সমন্বিত ক্ষমতার কাঠামো যেখানে অর্থনীতি, মুদ্রা, সামরিক শক্তি, শিক্ষা, প্রযুক্তি একসাথে কাজ করে। মূলত আমেরিকা সামরিক শক্তি শুধু নয়, অন্যান্য সকল বিষয়ে, অর্থনীতি, অন্যান্য সকল বিষয়ে কতটা প্রভাবশালী এবং এই প্রভাবটা কিভাবে এসেছে, কোন কোন ক্ষেত্র থেকে এই প্রভাব তারা বিস্তার করে, কিভাবে এত প্রভাবশালী তারা হয়ে উঠলো, এই সকল বিষয় নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো আশা করব যে তার আগে অবশ্যই এই চ্যানেলটাকে, যৌক্তিক কথক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করি আমেরিকার প্রভাব নিয়ে আলোচনার প্রথম ধাপ। প্রথমেই আমরা যদি আলোচনা করি, প্রথমেই কিন্তু চলে আসবে হচ্ছে ডলারের দাম। ডলার, দেখেন, ডলার হচ্ছে ওয়ার্ল্ড কারেন্সির মূল মাধ্যম। পৃথিবীতে ম্যাক্সিমাম বিষয়টা কিন্তু এই ডলারের মাধ্যমে বিনিময় হয়ে থাকে। এটা হচ্ছে পৃথিবীর প্রধান রিজার্ভ মুদ্রা। ওকে, বিশ্বের অধিকাংশ দেশ তেল কেনাবেচা করে ডলারে, আন্তর্জাতিক বাণিজ্য করে ডলারে, নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে রাখে। ওকে, ফেডারেল রিজার্ভ ব্যাংক নামের একটা ব্যাংক আছে আমেরিকার। দেশে পৃথিবীর ম্যাক্সিমাম দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখে, আর এটা কন্ট্রোল করে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক। সুতরাং পৃথিবীর ম্যাক্সিমাম দেশের অর্থনীতি কিন্তু আমেরিকার হাতে জিম্মি। কিভাবে জিম্মি থাকে দেখেন, যখন আফগানিস্তানে তালেবানরা জিতে গেল এবং আমেরিকার সৈন্যসহ আমেরিকা সমর্থিত সরকার হেরে গেল, তখন শেষ অস্ত্র হিসাবে আমেরিকা এই আফগানিস্তানের উপরে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাটা জারি করে এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকে তাদের যে রিজার্ভ জমা আছে ডলার, সেই ডলারটা তারা স্যাংশন দিয়ে আটকিয়ে দেয়, যার ফলশ্রুতিতে আফগানিস্তান কিন্তু মারাত্মক একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। এর পরবর্তীতে আপনি ইরানকে ধরেন, ইরানের এই যে বৈদেশিক রিজার্ভ সেটাও কিন্তু এই ডলারের এগেনিস্টে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা ছিল। এখনও কিন্তু প্রায় 10 মিলিয়ন বা তারও অধিক টাকা আমেরিকা আটকে রেখেছে ইরানের টাকা, যেটা মূলত নিষেধাজ্ঞার মাধ্যমে আটকে রেখেছে এবং সেই টাকা অন্যান্য খাতে তারা ব্যয় করবে, অথবা তারা এই যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হচ্ছে, প্রোটেস্টার আসছে, তাদেরকে এই ইরানের টাকা দিয়ে কিন্তু ইরানকে অস্থিতিশীলতার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে আমেরিকা। সুতরাং পৃথিবীর অর্থনীতি আমেরিকার হাতে অনেকটা বন্দি। ফলাফল কি হচ্ছে, আমেরিকার প্রয়োজন হলে ডলার ছাপাতে পারে, অন্য দেশগুলোকে ঋণ ও অর্থনীতি চাপিয়ে ফেলতে পারে, নিষেধাজ্ঞা দিয়ে একটি দেশের অর্থনীতি প্রায় অচল করে দিতে পারে। এই সব কিছু কিন্তু করতে পারতেছে শুধুমাত্র ডলারের কারণে। সুতরাং আমরা স্পষ্টভাবে এই কথা বলতে পারি, ডলার মানে হলো অর্থনৈতিক অস্ত্র, যে অস্ত্রটা আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে ব্যবহার করছে এবং সেই সকল দেশকে অচল করে দিচ্ছে। শুধু ইরান নয়, এই আমেরিকা ডলার অস্ত্র ব্যবহার করছে রাশিয়ার উপর, ডলার অস্ত্র ব্যবহার করছে চায়নার উপর, ডলার অস্ত্র ব্যবহার করতেছে ভেনেজুয়েলার উপর, উত্তর কোরিয়ার উপর, কিউবার উপর, এই সকল সমস্ত দেশের ক্ষেত্রে কিন্তু এই ডলার অস্ত্র আমেরিকা ব্যবহার করছে। সুতরাং তাদের ইচ্ছা মতো তারা ব্যবহার করছে। দ্বিতীয় যে বিষয়টা আমেরিকার এই প্রভাবের কারণ আছে, সেটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী তাদের সামরিক স্থাপনা। তো সামরিক স্থাপনা দিয়ে কিভাবে তারা পৃথিবী কন্ট্রোল করার চেষ্টা করছে, সারা পৃথিবীতে প্রায় 700+ সামরিক ঘাঁটি আমেরিকার রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে এবং সেখানে তাদের সেনা উপস্থিতি রয়েছে। চিন্তা করেন, পৃথিবীতে 193টা দেশের মধ্যে 80টা দেশে আমেরিকার সামরিক ঘাঁটি এবং সেখানে সেনা রয়েছে আমেরিকার। তার মানে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে, এক দেশে দেখা যাচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিনে যদি তারা সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে, এখান থেকে 4-5টা দেশ তারা কন্ট্রোল করতে পারে। যে কন্ট্রোল করবে মায়ানমার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, কম্বোডিয়া, ফিলিপাইন্স, এই সমস্ত দেশকে কিন্তু বাংলাদেশের এই যে সেন্ট মার্টিনের সামরিক স্থাপনা তৈরি করলে তারা কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে। সুতরাং এরকম মেইন পয়েন্টগুলোতে তারা সামরিক স্থাপনা করে সারা পৃথিবীকে কন্ট্রোল করার একটা প্রয়াস নিয়েছে। কেন এই সামরিক ঘাঁটিটা গুরুত্বপূর্ণ?
যে কোনো অঞ্চলে দ্রুত হস্তক্ষেপ করতে পারে, মিত্র দেশগুলোকে নিরাপত্তা দেয়, শত্রু রাষ্ট্রকে আগেই ভয় দেখায় রাখে, যেটা আমেরিকার ক্ষেত্রে ইরানের ক্ষেত্রে হয়েছে। দেখেন, ইরানের চতুর্দিকে মধ্যপ্রাচ্যের 18টা দেশ, তার মধ্যে একমাত্র ইহুদি রাষ্ট্র ছাড়া বাকি 17টা দেশ কিন্তু মুসলমান কান্ট্রি। সেই 17টা দেশে 16টা দেশে আমেরিকার সামরিক স্থাপনা রয়েছে, শুধুমাত্র 17টা দেশেই ইসরায়েলেও রয়েছে, শুধুমাত্র ইরানে তাদের সামরিক স্থাপনা নাই। সুতরাং ইরানকে যদি তারা বশ করতে চায়, তাহলে কিন্তু সমস্ত দেশ থেকে 17টা দেশ থেকেই তারা ইরানের উপর আক্রমণ করতে পারে, যে কারণে তারা পৃথিবীর যে কোনো দেশকে হুমকি ধামকি দিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারে। যেমন ভেনেজুয়েলার কাছের যে দেশ আছে সেই দেশটা তাদের মিত্র, এবং সেই মিত্র দেশ থেকেই কিন্তু মূলত এই আমেরিকা গিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে। এরপরে আছে ন্যাটো, প্যাসিফিক অ্যালায়েন্স, মিডল ইস্ট, সব জায়গায় আমেরিকার সামরিক ছায়া রয়েছে। ইউরোপকে কিন্তু কন্ট্রোল করছে ন্যাটো দিয়ে। সামরিক শক্তি ছাড়া বৈশ্বিক প্রভাব সম্ভব নয়। সুতরাং এই জন্যই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় হামলা করতে পারে আমেরিকা। সেই লক্ষ্যেই তারা পৃথিবীর 80টা দেশ এবং 700টারও বেশি সামরিক ঘাঁটি তারা স্থাপন করেছে। এরপরে যে বিষয়টা রয়েছে আমেরিকার প্রভাবের, সেটা হচ্ছে বৃহৎ অর্থনীতির কারণে। দেখেন, আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ, এবং IMF, বিশ্বব্যাংক সবকিছু কিন্তু আমেরিকাতে অবস্থিত। ইচ্ছা করলেই তারা এই সকল সংস্থা দিয়ে যে কোনো দেশকে স্যাংশন দিতে পারে, যে কোনো দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে পারে, কারণ তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বড় অর্থনৈতিক দেশ। পৃথিবীর বড় বড় যে সব আন্তর্জাতিক সংস্থাগুলো হচ্ছে তাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। সুতরাং এই সকল কারণে আমেরিকাকে সবাই গুণায় ধরতে বাধ্য হয়। আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে বড় বা দ্বিতীয় বৃহৎ অর্থনীতি, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির কেন্দ্র, যেমন অ্যাপল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, টেসলা, এই সমস্ত কোম্পানির মূল কেন্দ্র কিন্তু আমেরিকা। আর এইগুলো কিন্তু বাংলাদেশ পৃথিবীর ম্যাক্সিমাম অর্থনীতি কন্ট্রোল করে। সুতরাং এর প্রভাব কি পড়তেছে? এর প্রভাব পড়তেছে বিশ্ববাজারের দিক নির্দেশনা আমেরিকা ঠিক করে। প্রযুক্তি ও ইনোভেশনের নেতৃত্বে আমেরিকা রয়েছে। এই সকল কারণে অন্য দেশগুলো আমেরিকার বাজেটের উপর নির্ভরশীল, বাজারের উপর নির্ভরশীল। যেমন আপনি ধরেন যে পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র এই মুহূর্তে আমেরিকা ব্যবহার করছে শুল্ক আরোপ। চায়নার উপর 500%, ভারতের উপর 500%, ইরানের যারা প্রোডাক্ট কিনবে তাদের মানে পণ্য কিনবে তাদের উপর 25% অতিরিক্ত কর। পৃথিবীর সমস্ত দেশ যদি ডেনমার্কের গ্রিনল্যান্ড অধিগ্রহণে মানে বাধা দেয়, ইউরোপের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ। এই সমস্ত বিষয় কিন্তু আমেরিকা এই মুহূর্তে ব্যবহার করছে। তার মানে এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র কোনটা? শুল্ক আরোপ। এটাতেই কিন্তু ভয় পাচ্ছে পৃথিবীর বড় বড় দেশগুলো এবং ইউরোপের বৃহৎ অর্থনৈতিক দেশগুলো। কারণ কি? আমেরিকা এমন একটা বাজার, যে বাজার যদি তারা হারায় তাদের অর্থনীতি ধসে পড়বে। সে কারণে এই মুহূর্তে দেখেন ডেনমার্কে জার্মান কিন্তু মূলত সেনা মোতায়েন করেছিল। যখন শুল্ক আরোপের ঘোষণা দিল ট্রাম্প, তখন কিন্তু জার্মান তাদের সৈন্য ফেরত নিয়ে গেছে গ্রিনল্যান্ড থেকে। কত বিপদে তারা আছে। তারা এমনিতেই অর্থনৈতিক অবস্থায় জর্জরিত। এই মুহূর্তে যদি শুল্ক আরোপ অতিরিক্ত করে, সেক্ষেত্রে কিন্তু তাদের অর্থনীতি ধসে যাবে, দেশের একটা শাসন ব্যবস্থা অচল অবস্থা চলে আসবে, যে কারণে তারা আগেভাগেই ভেঙে গেছে। ওয়াল স্ট্রিট ইকুয়াল টু বৈশ্বিক অর্থনীতির হার্টবিট। ওয়াল স্ট্রিট মানে হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক হার্টবিট, সেটা কিন্তু কন্ট্রোল করতেছে আমেরিকা। সুতরাং এই হার্টবিট কন্ট্রোল করতেছে, সুতরাং তাদের উপরে কোনো খবরদারি করা যাবে না। যার অর্থনীতি শক্তিশালী তার কথাই কিন্তু বিশ্ব শুনবে, এটা নর্মাল বিষয়। পৃথিবীর ম্যাক্সিমাম দেশে NGO থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সাহায্য সংস্থা থেকে শুরু করে সবকিছু আসে কিন্তু আমেরিকা থেকে সর্ববৃহৎ। আপনি বিভিন্ন সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জলবায়ু সম্মেলনে সবকিছু কিন্তু সর্ববৃহৎ কন্ট্রিবিউশন আমেরিকা। সুতরাং তার কথা পৃথিবীর বড় বড় দেশগুলো শুনতে বাধ্য। 4 নম্বর যে বিষয়টা আছে আমেরিকার অর্থ প্রভাবের মূল বিষয়, সেটা হচ্ছে যে মেধা সংগ্রহের কৌশল। এটি আমেরিকার সবচেয়ে চতুর ও দীর্ঘমেয়াদী কৌশল। কি করে আমেরিকা? স্কলারশিপ দেয়, ভিসা সুবিধা দেয়, গবেষণা ও ক্যারিয়ারের সুযোগ দেয়। এই সকল করে কিন্তু আমাদের দেশের, গরিব দেশের, তৃতীয় বিশ্বের দেশের এবং বড় বড় অর্থনীতির দেশের যে সকল মেধাবী জন্ম নেয়, সে সকল মেধাবী কিন্তু তাদের দেশে পাচার করে নিয়ে যায়। ফলশ্রুতিতে কাদের নেয় তারা? এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের সেরা মেধাবীদের, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং গবেষক, এই সকল ক্যাটাগরির যারা আছে তাদেরকে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। নিয়ে যেয়ে কি করতেছে? নিয়ে যেয়ে তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে,
বিভিন্ন ধরনের ভালো জব দিচ্ছে, দিয়ে নিজের দেশে গবেষণার সুযোগ করে দিচ্ছে। ফলাফল কি হচ্ছে? অন্য দেশের মেধা হারায়। যেমন আমাদের দেশ থেকে মেধাবী চলে গেলে আমরা মেধা হারালাম না, আমেরিকা মেধা জমা করে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে তারা মেধা জমা করে, নতুন প্রযুক্তি ও শক্তি তৈরি হয়। এর ফলে নতুন প্রযুক্তি আমেরিকা পায় এবং নিত্য নতুন মেধা তারা জমা করছে পৃথিবীর বিভিন্ন কোণা থেকে নিয়ে আসে। আমেরিকার শক্তি বড় অংশই আমদানিকৃত মেধা। এরা আমদানি করছে, মেধা আমদানি করছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। যে কারণে আমেরিকা, এই চারটা কারণেই মূলত আমেরিকার সর্ববৃহৎ অর্থনীতি এবং মানে সারা পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার করার মূল কারণ। এই টোটাল বিষয়টা যদি আমরা অ্যানালাইসিস করি, তার আসল কারণ কোনটা হতে পারে? এর আসল কারণ হতে পারে, সত্যি বলতে ডলার শুধু নয়, শুধু সামরিক শক্তি নয়, শুধু অর্থনীতি নয়, বা শুধু মেধা সংগ্রহ নয়, সবগুলো একসাথে কাজ করেই আমেরিকা সুপার পাওয়ার বানিয়েছে। এই সবগুলো সমন্বিতভাবে যখন কাজ করে তখনই কিন্তু আমেরিকা একটা সুপার পাওয়ারে পরিণত হয়েছে। সুতরাং কোনোটাকে বাদ দেওয়া যাবে না। আমরা মেধাবী পাচ্ছি না। আমার দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে যে সকল মেধাবী রয়েছে তারা আমেরিকার ভিসার সুবিধা বা স্কলারশিপের জন্য অপেক্ষা করে, এবং এই সকল স্কলারশিপ দিয়ে আমেরিকা আমার দেশের মেধাবীদেরকে নিয়ে যেয়ে তাদের দেশের গবেষণার কাজে লাগাচ্ছে। এই সকল গবেষণা প্রয়োগ করতেছে পৃথিবীর অন্যান্য দেশে, তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের জন্য। এই ছিল আমেরিকার প্রভাব বিস্তারের মূল কাহিনী। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।